Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. ফাইনাল পরীক্ষার আগে সময়টার কথা একবার ভাবা যাক। একটা চূড়ান্ত হইচই অবস্থা, এক গাধা সাবজেক্ট, অনেক ছাত্রছাত্রীর বিভিন্ন সাবজেক্টে ওভারল্যাপ, আর পরীক্ষার স্লট তো হাতে গোনা কয়েকটা। তো এমন একটা রুটিন বানানো কিভাবে সম্ভব যাতে কারো কোনো পরীক্ষা ক্ল্যাশ না করে? এই ভীষণ পরিচিত সমস্যাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু। পরীক্ষার রুটিনের এই যে জটিল ধাঁধা, এর সমাধান কিন্তু লুকিয়ে আছে গণিতের এক অসাধারণ অস্ত্রে, যার নাম গ্রাফ থিওরি। চলুন তাহলে দেখি কিভাবে এই আপাতদৃষ্টিতে বিশাল বিশৃঙ্খল সমস্যাটাকে একটা খুব সাধারণ আর সুন্দর কাঠামোয় ফেলে দেওয়া যায়। আসল মজাটা তো শুরু হয় ঠিক এখান থেকে, যখন আমরা এই বাস্তব সমস্যাটাকে একটা গ্রাফের ভাষায় বলতে শুরু করি। ভাবুন, প্রত্যেকটা বিষয় বা সাবজেক্ট হলো একটা করে বিন্দু বা ভার্টেক্স। আচ্ছা, আর যদি দুটো বিষয় কমন ছাত্রছাত্রী থাকে, তার মানেই হলো ওই দুটো বিন্দুর মধ্যে একটা রেখা বা এজ টেনে দেওয়া। এই এজটাই একটা সম্ভাব্য ক্ল্যাশ বোঝাচ্ছে। আর পরীক্ষার প্রত্যেকটা টাইম স্লট, ওগুলোই হলো আমাদের রং। যেই না এই মডেলটা তৈরি হয়ে গেল, আমাদের লক্ষ্যটাও একদম পরিষ্কার হয়ে যায়, ভার্টেক্স কালারিং। এর নিয়ম কিন্তু একটাই আর খুব সহজ। যে দুটো ভার্টেক্সের মধ্যে এজ বা রেখা আছে, মানে যাদের মধ্যে ক্ল্যাশ আছে, তাদের রং কখনোই এক হতে পারবে না। পরীক্ষার ভাষায় যদি বলি, যে দুটো সাবজেক্টে ক্ল্যাশ আছে, তাদের পরীক্ষা একই টাইম স্লটে রাখা যাবে না। সিম্পল, তাই না? আর এখানেই আমরা আমাদের আসল উত্তরের কাছাকাছি চলে আসি, আর সেটা হলো ক্রোম্যাটিক সংখ্যা বা খাই অফ জি। একটা নিখুঁত ক্ল্যাশ ফ্রি রুটিন বানানোর জন্য সবচেয়ে কম যতগুলো টাইম স্লট বা রং লাগবে, সেটাই হলো এই গ্রাফের ক্রোম্যাটিক সংখ্যা। আমাদের আসল চ্যালেঞ্জটাই হলো এই ম্যাজিক নম্বরটা খুঁজে বের করা। প্রশ্নটা খুবই স্বাভাবিক। আমরা তো সমস্যাটা বুঝে গেলাম, মডেলও বানিয়ে ফেললাম, কিন্তু এখন সমাধানটা আসবে কোথা থেকে? মানে কিভাবে আমরা এই সর্বনিম্ন রঙের সংখ্যাটা খুঁজে পেতে পারি? তো এই সর্বনিম্ন রঙের সংখ্যাটা বের করার উপায়টা কি? ভাগ্য ভালো যে এর জন্য আমাদের কাছে একটা খুবই সহজ এবং কাজের পদ্ধতি আছে। চলুন সেই বাস্তবসম্মত উপায়টা এবার একটু দেখে নেওয়া যাক। এই পদ্ধতিটার নাম হলো গ্রিডি কালারিং অ্যালগোরিদম। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। প্রথমে সব সাবজেক্টের একটা লিস্ট তৈরি হলো। লিস্টের প্রথম সাবজেক্টটাকে দেয়া হলো প্রথম টাইম স্লট। এরপর লিস্টে পরের সাবজেক্টে যাওয়া হলো। এবার দেখা হলো এর সাথে যে সাবজেক্টগুলোর ক্ল্যাশ আছে, তাদের কোন কোন স্লটে পরীক্ষা হচ্ছে। সেই স্লটগুলো বাদ দিয়ে সবচেয়ে প্রথম যে খালি স্লটটা পাওয়া যাচ্ছে, ওটাকেই দিয়ে দেওয়া হলো। ব্যাস, এই সহজ নিয়মটা মেনে এগিয়ে যেতে হবে। যদিও এই গ্রেডি পদ্ধতিটা বেশ কাজের, একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই সহজ উপায়টা কি সবসময় আমাদের সবচেয়ে কম সংখ্যক টাইম স্লট, মানে একদম সঠিক ক্রোম্যাটিক সংখ্যাটা দিতে পারবে? এর উত্তরটা কিন্তু একটু অন্যরকম। সত্যি কথা বলতে কি, গ্রিডি অ্যালগরিদম সবসময় নিখুঁত সমাধান দেয় না। আসলে যে কোনো গ্রাফের আসল ক্রোম্যাটিক সংখ্যা খুঁজে বের করা কম্পিউটার সায়েন্সের অন্যতম কঠিন একটা সমস্যা। কিন্তু হতাশ হওয়ার কিচ্ছু নেই। আমাদের কাছে এমন কিছু দারুণ নিয়ম বা উপপাদ্য আছে যা আমাদের চমৎকার কিছু শর্টকাট বাতলে দেয়। যেমন ধরুন ব্রুকসের উপপাদ্য। এটা আমাদের একটা দারুণ শর্টকাট শেখায়। সহজ কথায়, রুটিনের সবচেয়ে ঝামেলাপূর্ণ সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, মানে যে সাবজেক্টটার সাথে সবচেয়ে বেশি অন্য সাবজেক্টের ক্ল্যাশ আছে। প্রয়োজনীয় টাইম স্লটের সংখ্যা সাধারণত সেই সর্বোচ্চ ক্ল্যাশের সংখ্যার, অর্থাৎ ডেল্টা অফ জি, চেয়ে বেশি হবে না। এটা আমাদের একটা চমৎকার সর্বোচ্চ সীমা বা আপার বাউন্ড দিয়ে দেয়। গ্রাফ কালারিং কিন্তু শুধু ভার্টেক্সে সীমাবদ্ধ নয়। এজ কালারিং বলেও একটা দারুণ জিনিস আছে। ভাবুন, কয়েকটা ফুটবল দলের মধ্যে ম্যাচ আয়োজন করতে হবে। নিয়ম হলো প্রত্যেকটা দলের সাথে খেলবে, কিন্তু কোনো দল একদিনে একটা ম্যাচের বেশি খেলতে পারবে না। এখানে ম্যাচগুলো হয়ে যায় গ্রাফের এজ, আর দিনগুলো হয়ে যায় আমাদের রং। বেশ, আমরা একটা সর্বোচ্চ সীমা পেলাম, বিভিন্ন ধরনের সমস্যাও দেখলাম, কিন্তু এই সব কিছুর পেছনে মূল ধারণাটা ঠিক কি, যা আমরা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারি? তাহলে এই সব কিছু থেকে আমরা কি শিখলাম? আসল বিষয়টা হলো, গ্রাফ কালারিং শুধু পরীক্ষার রুটিন বা খেলার সূচি বানানোর একটা কৌশল নয়।
এটা আসলে একটা চিন্তার ধরন, যার প্রয়োগ আমাদের চারপাশের প্রায় সব জায়গায় ছড়িয়ে আছে। আজকের পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল এই সহজ সূত্রটা, যে কোনো সমস্যাকে এভাবে ভাবার চেষ্টা করা যাক। আমাদের আইটেম বা জিনিসগুলো হলো গ্রাফের ভার্টেক্স, তাদের মধ্যেকার কনফ্লিক্ট বা সংঘাতগুলো হলো এজ, আর আমাদের হাতে থাকা সীমিত রিসোর্স বা সম্পদগুলো হলো রং। এই একটা সূত্র দিয়ে কিন্তু অসংখ্য জটিল সমস্যা সমাধান করা সম্ভব। আর গ্রাফ কালারিংয়ের মূল উদ্দেশ্যটা মনে রাখার জন্য এই সহজ লাইনটা মাথায় রাখা যেতে পারে: গ্রাফের রঙের খেলা, কম রঙে মেটাও ঝামেলা। লক্ষ্যটা কিন্তু সবসময় একটাই, সর্বনিম্ন সংখ্যক রিসোর্স বা রং ব্যবহার করে সমস্যার সমাধান করা। আর আধুনিক প্রযুক্তিতে এর প্রয়োগ দেখলে তো অবাক হতে হয়। অপারেটিং সিস্টেমের রিসোর্স অ্যালোকেশন, কম্পাইলার ডিজাইনের রেজিস্টার ম্যানেজমেন্ট, মোবাইল নেটওয়ার্কে কোন টাওয়ার কোন ফ্রিকোয়েন্সি পাবে সেটা ঠিক করা, এমনকি যে সুডোকু পাজল আমরা খেলি সেটাও সমাধান করা, এই সব কিছুর মূলে রয়েছে গ্রাফ কালারিংয়ের এই শক্তিশালী ধারণা। সুতরাং গ্রাফ কালারিং শুধু একটা অ্যালগোরিদম নয়, এটা একটা চিন্তাভাবনার ধরন, একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট। যখনই কোনো জটিল রিসোর্স অ্যালোকেশন সমস্যার মুখোমুখি হতে হবে, একবার ভাবার চেষ্টা করা যাক, একে কি ভার্টেক্স, এজ আর রঙে ভাঙা যায়? এই দৃষ্টিকোণটা কিন্তু প্রযুক্তি এবং জীবনের অনেক জটিল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে। তাই ভাবুন, আমাদের চারপাশে এমন আর কি সমস্যা আছে যা গ্রাফ আর রং দিয়ে সমাধান করা সম্ভব?